সুধী দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ ৭১-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে জঙ্গিবাদী উত্থান এবং সেই সাথে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষক, জিওপলিটিক্যাল অ্যানালিস্ট এবং হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট টিটো সোহেল। টিটো ভাই, হ্যালো। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি যেহেতু মানবাধিকার মানে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, সো হুম আমি হুম। এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। ৫ই আগস্টের পরে উম, বাংলাদেশে মানবাধিকার তো লঙ্ঘিত হচ্ছে। না, অ্যাবসলিউটলি, মানে খুবই মানে অ্যাবসলিউটলি রাইট। প্রচন্ড ভাবে এবং হচ্ছে মানে। এবং বাংলাদেশে যা হচ্ছে, যেহেতু অনেক সময় বলে যে অথেন্টিক না, ঠিক না, কারণ মেন স্ট্রিম মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়া বলেন বা ইলেকট্রনিক মিডিয়া, ওরা তো কোনো খবর দিচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে আসছে, ভিডিওস আসছে, এবং আমরা দেখছি যে পুলিশ হত্যা, তারপরে অমুসলিম, যারা মুসলিম নন, আহ, তাদেরকে নির্যাতন, হত্যায় যে ইসকন যারা করেন, হ্যাঁ তার হ্যাঁ যে, হ্যাঁ। তার সে তো এখনো জেলে, মানে অবস্থা খুবই খারাপ। তার যে উকিল ছিলেন, তারও মানে, এবং যারা অ্যাকিউজ হয়েছেন, যে বিভিন্ন মার্ডার কেসের আসামি, নেতা নেত্রীরা, তাদেরকে, যে তাদের জন্য উকিল বরাদ্দ করা যাচ্ছে না, সেই উকিলদের লাঞ্ছিত করা হচ্ছে কোর্টের প্রাঙ্গণে। তো এগুলো একের পর এক, একের পর এক ঘটছে, কিন্তু আহ, মানে বাংলাদেশে এরকম এখন জানতে পারি যে সবাই বলে যে সন্ধ্যার পরে বেরোতে ভয় লাগে। আগে যেমন মানুষের মাঝখানে থাকতে ভয় লাগতো, ভালো লাগতো, এখন মানুষ দেখলে মনে হয় এ কি করছে, ওকে, সবার মধ্যে একটা আতঙ্ক, ভয়। কন্ট্রারি অন দা, আমাদের প্রধান উপদেষ্টা এবং তার আশেপাশের লোকজন বলছেন এগুলো কিছুই হয় নাই, অতিরঞ্জিত। তো এই যে একটা অবস্থা, মানে তারা এটাকে একদম উড়িয়েই দিচ্ছেন, এরকম কিছু হয় নাই, কিন্তু এগুলো সত্য হচ্ছে। দেন এই যে একজন মানবাধিকার কর্মী হিসেবে বা অ্যাক্টিভিস্ট হিসেবে, আপনি আসলে এই জিনিসটাকে কিভাবে আমরা এই আহ, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এটা আসলে এটার একটা মানে ফল তো একটা পাওয়া উচিত না? এভাবে তো মানুষগুলো নিগৃহীত হতে পারে না। তো অফকোর্স এইটার। পারে না, অফকোর্স পারে না। হুম। তো আমি যদি এটাকে ব্যাখ্যা করি, আমি দেখি এটা একটু একটু ভিন্ন ভাবে যে আপনি যদি বাংলা, আমি জানি আপনি কদিন কানাডাতে আছেন, যদি আপনি বাংলাদেশিদের যদি চরিত্র যদি বুঝতে চান, আমি আমি দুটো বই আমার কাছে ক্লাসিক্যাল মনে হচ্ছে আর কি, এটা সার্বজনীন, মানে আপনি এটা পড়লেই বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশি, স্পেশালি মুসলিম জামাতি বা জঙ্গি ভিত্তিক যে বাঙালি, বাংলাদেশি এরা কারা। তা আমি এখানে একটু আলাদা করে নিতে যাচ্ছি। আমি যখন বাঙালি বলছি, আমি আসলে বলছি বাঙালি হলো তারাই যারা ভারতবর্ষের বঙ্গভূমি এবং বঙ্গ সংস্কৃত জাত যে জনগোষ্ঠী, তারা হলো বাঙালি। না, এদের গুলো ভারতের সাথে খুব বেশি মানে ডিফার করে না। যেমন হুম। ধরেন আপনার বুদ্ধিস্ট, হিন্দু, বৈষ্ণবী, সনাতনী, সহজিয়া, এরা হলো আসল বাঙালি, যারা ভারতবর্ষের এই পূর্ব দিকটা, এই দেশ থেকে, দেশ জাতি এবং সংস্কৃতির মধ্য মধ্য দিয়ে বড় হয়েছেন এবং এই দেশে বসবাস করেছেন, এরা বাঙালি, ঠিক আছে। বাংলাদেশি যারা বলেন, এটা আসলে যে চরিত্রটা আমি একদম মানে এসেনশিয়াল হিসেবে দেখি, যে এটা সমস্ত বাংলাদেশিকে বা বাংলাদেশি মুসলমানদেরকে যারা রিপ্রেজেন্ট করে, সেটা হলো আপনার লাল সালু মজিদ একটা ক্যারেক্টার আছে। হ্যাঁ, মজিদ ক্যারেক্টার আছে, লাল আমি জানি সালু। আপনি আপনি তো অনেক ইয়াং, হয়তো আপনি পড়েননি, কিন্তু আমরা মনে আছে বইটা আমি আমি পড়েছিলাম। পড়েছি। ইট ইট ওয়াজ এ সিগনিফিকেন্ট বুক, মানে ওয়ালিউল্লাহ, এর ইয়া। মতো আপনার অলিউল্লাহ, হ্যাঁ, সৈয়দ অলিউল্লাহ, হ্যাঁ, সে সৈয়দ যেভাবে চিনতে ওয়ালিউল্লাহ। পেরেছিল, মানে দিদার মসজিদ, আপনি এখন যাদেরকে দেখেন, এই যে আপনার, আমি নামগুলো ভুলে গেছি, সার্জিস, নাহিদ, তারপরে আপনার কি বলে, আমি সেদিন ভারতের একটা ইয়েতে দেখলাম যে কি বলে যে জাভেদ মুন্সি, তারপরে আপনার এই যে জাকারউল্লাহ, জিকিরুল্লাহ, এই যে চরিত্রগুলো আছে এখন যারা জঙ্গিবাদটাকে চালাচ্ছে আপনার ইউনুসের পয়সায়, এই সবগুলো এক্স্যাক্টলি মসজিদের ক্যারেক্টার। বুঝতে পেরেছেন? পড়াশোনা করেনি, মাথার মধ্যে কিছু আইডিওলজি মানে ব্রেন ওয়াশকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হাতে অস্ত্র ধরে দিয়েছে এবং তার মানুষদেরকে খুন করছে। এটা ওই আপনার যদি কি বলে যে 45-এ দাঙ্গা, 71-এ গণহত্যা, সবগুলো কিন্তু একই ভাবে হয়েছে কিন্তু, এবং এটাকে ইউটিলাইজ করা হয়েছে, ঠিক আছে। এবং এগুলো মানে আপনি চিন্তা করতে পারেন যে 30 মিলিয়ন বাঙালি মারা গেল, তাই না, 71-এ। তারপরে আমাদের ওই মুক্তিযুদ্ধ চেতনাটা চলে গিয়েছে, তাই না। বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু এর কোথাও কোনো ইমপ্লিমেন্টেশন নেই।
আপনি ঢাকা থেকে বুঝতে পারবেন যেটা আসলে ধর্মনিরপেক্ষতা বুঝতে পারবেন না। আমি যখন ঢাকা ভার্সিটি ছিলাম, আমাদের এখনো মনে আছে যে 1992-তে আমাদের ইংরেজি বিভাগে কোনো হিজাব পরো কোনো মানে না। নারী শিক্ষার্থী ছিল না। এখন আমি দেখতে পাইনি ঢাকা, মানে আমি যখন আড্ডা মারতাম আমার খুব একটা মানে দু একজন মহিলা ওড়না পরতেন ছাত্রীরা, বাট এইভাবে কখনো হিজাব পরা কাউকে আমি দেখিনি। না। তো এই যে ধর্মীয় জিনিসটা হয়েছে, কেন হয়েছে? কারণ হলো আপনি যদি এখন যদি দেখেন যে আমাদের যখন স্বাধীন বাংলা যে মুভমেন্টটা যখন শুরু হয়, এটা শুরু হয় আমাদের 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। ঠিক আছে? তো এই আন্দোলনে যখন যারা নেতৃত্ব দিয়েছিল তারা ছিল সুশিক্ষিত বাঙালি মধ্যবিত্ত, এবং তাদের নেতৃত্বটা এসেছে মূলত সংস্কৃতির ধারা থেকে, অঙ্গন থেকে। গান বাজনা, দেশাত্মবোধক গান, নাটক, পথনাটক, এইগুলো করে করে তারা স্বাধীনতা মানে এই আন্দোলনটাকে আপনাকে নেতৃত্বে নিয়ে এসে, ঠিক আছে, পলিটিক্স ছিল কিন্তু এরা ছিল পাশাপাশি ছিল বা পিছনে ছিল। দেন আপনার 69-এর পরে ইট বিকাম এ পলিটিক্যাল মানে ফাইট। কিন্তু প্রথম দেখেই নেতৃত্বটা এসছে আপনার সাংস্কৃতিক কর্মীদের মাধ্যমে এবং নেতৃত্বের মাধ্যমে এসছে। তো 72-75 সালে পরে কি হলো, এই যে সাংস্কৃতিক গ্রুপগুলো ছিল সব আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। বাংলাদেশে প্রত্যন্ত এরিয়াতে একটা সময় আপনার পালা গান হতো, তারপরে আপনার কি বলে পুথি, যে পাল্লা গান। পালা গান, পথনাট্য, হ্যাঁ, এগুলো এবং হতো, যাত্রাও হতো। যাত্রা হতো। যাত্রা। এবং এগুলো যদি আমার এখনো মনে আছে, এরা তখনও এন্টি ব্রিটিশ যে গানগুলো ছিল ওই গানগুলো ওরা গাইতো। ধারাগুলো ওগুলো ছিল মানে উপনিবেশবাদের বিরুদ্ধে গানগুলো ছিল, ঔপনিবেশিক। ডায়লগ, হ্যাঁ। তারপর ওগুলো আস্তে আস্তে কি হলো যে আমার মনে হচ্ছে এইটির পর থেকে, যে আমার মনে হয় যে 70-80 যখন জিয়াউর রহমান যখন আসলো, এবং এটা খুব উল্লেখযোগ্য, জিয়াউর রহমান সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুক্তিযুদ্ধের। কারণ এখন আমার মনে আছে সে প্রায় 1800 মুক্তিযোদ্ধা, কর্মচারী এবং কর্মকর্তাকে বাংলাদেশ সামরিক বাহিনীর মেরে ফেলে ফাঁসি দিয়ে। এবং কালচারালি সে নিয়ে আসে মুসলিম লীগারদেরকে। এবং তখন থেকে কিন্তু বাংলাদেশের শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক দিক থেকে মুহাজিরদের একটা নেতৃত্ব চলে আসে। এবং এদের কমন আইডিওলজিটা যে ছিল আপনার মুসলিম লীগার অথবা জামাতি আইডিওলজি। এবং এটা মূলত মূলত আপনার জঙ্গিবাদী। কারণ হলো আপনি যদি দেখেন যে দুটো দেশ যদি কম্পেয়ার করেন, দুটো আইডিওলজি, সনাতনী আইডিওলজি যেটা হলো কনজারভেশনিস্ট, এরা দেশের সংস্কৃতি, দেশের পরিবেশকে নিয়ে গান বাজনা করেছে। দেশের যে খাবার দাবার গুলো আছে, যে রিচুয়াল গুলো আছে, এটাকে আপনার দেশে আপনার চালু করছে, রিএনহ্যান্স, রিএনরিচ করছে। আর যে ইসলামিক যেটা এসে সেটা এসছে আরবদের একটা ট্রাইবাল একটা আইডিওলজি, যেখানে হলো যে আরবে যদি আপনি সার্ভাইভ করতে হন আপনাকে আর্মস নিয়ে সার্ভাইভ করতে লাগবে। আমি যেটা খুব খারাপ ফিল করছি সবসময়, অত্যন্ত ট্র্যাজিক পৃথিবীর ইতিহাসে, যে যদি আপনি ভারত মানে ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখেন, আন্দোলনটা করেছিল কারা? সূর্য সেনের বাহিনী, না, হুম। ক্ষুদিরাম বসু, এরা কারা ক্ষুদিরাম বসু। মূলত? এরা 99% ছিল হিন্দু বাঙালি। হ্যাঁ। এখন সূর্য এদের সেনের লেস্ট আছে বাহিনীটা হচ্ছে ভারতীয় প্রজাতান্ত্রিক বাহিনী বোধহয়। বাহিনী, হ্যাঁ, তারপরে হুম। আজাদ হিন্দ ফৌজ, এগুলো সব ছিল আজাদ ভারতীয় হিন্দ ফৌজ। বাঙালি, হিন্দু বাঙালিরা ছিল এর নেতৃত্বে এবং কর্মী হিসেবে এরা ফাইটটা দিয়েছে, তাই না? কিন্তু আপনি যদি দেখেন যে 47-এর পরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? এই ব্রিটিশ বিরোধী ফাইটাররা বা ফাইটার। বিপ্লবীরা। তাদের এক্স্যাক্টলি। জায়গা যখন দখল করে নিয়েছে, মসজিদরা এসে দখল করে নিয়েছে এবং এদেরকে পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে। এরা পশ্চিমবঙ্গে রীতিমতো ভিখিরি হয়ে, রিফিউজ হয়ে চলে গিয়েছে। এরকম স্যাক্রিফাইস কিন্তু হিন্দু বাঙালির মধ্যে কেউ করেনি পৃথিবীতে। এবং আমাদের দেশে এখন ওই ট্র্যাডিশনটা কিন্তু বজায় আছে। আপনি 75 এরশাদের আমলে যখনই কিছু হয়, মার খাচ্ছে কারা? হিন্দুরা, বুদ্ধিস্টরা, নারীরা। ওই যে আপনার যে ধারাবাহিকতা কিন্তু সবসময় থেকেছে। এটা প্রচন্ড আপনার ভেরি ট্র্যাজিক, বাট ইটস হ্যাপেনিং। তো আমরা এটাকে সংস্কৃতি দিয়ে, রাজনীতি দিয়ে এটাকে আমরা প্রতিরোধ করতে পারিনি, তাই না? এটা আমাদের ব্যর্থতা সামগ্রিকভাবে, যেটা আমি দেখছি। কিন্তু এটা হিউম্যান রাইটস এর প্রচন্ড ভায়োলেশন। আপনি আপনার বিশ্বাস নিয়ে আপনার জন্মভূমিতে থাকতে পারছেন না, এখানে আপনি দ্বিতীয় শ্রেণী নাগরিক হিসেবে থাকছেন। এর চেয়ে তো কলঙ্কজনক মানে অন্যায়কারী কিছু হতে পারে না, তাই না? দিস ইজ ভেরি ভেরি স্যাড এবং ভেরি ট্র্যাজিক। আনফরচুনেট আর কি। কিন্তু টিটু ভাই, আমি একটা জিনিস, যে যেমন আম, আমি গত গভর্নমেন্ট, শেখ হাসিনার গভর্নমেন্টের সময়ও 19 থেকে 20 হলে কিছু একটা হলে হিউম্যান রাইটস, তারপরে অ্যামনেস্টি, সবাই খুব সরব থাকতো। কিন্তু গত 5 মাসে, 4.5-5 মাসে যা হলো, সেটা তো বাংলাদেশের স্বাধীনতার পরে এর কিছু হয়নি। তো এরা হ্যাঁ, সবাই প্রতিটি ব্লক। ইন্টারন্যাশনাল, এরা সবাই এরকম চুপ হয়ে আছে কেন? না, এটা ইন্টারন্যাশনাল। কারণ, না, একই জিনিস। আপনার যেহেতু আপনার এই যে এরা কারা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরা কারা?
এরা সব হলো ব্রিটিশ বা আমেরিকান। এরা কিন্তু আসলে একটা আমেরিকান হেজেমনিক বা ব্রিটিশ যে ইম্পেরিয়ালিজমটা হেজিমন। ছিল এখন এদেরই অংশ তো, তাই না? এগুলো ওই দেশেরই তো অংশ এবং ওদের ফান্ডেই হচ্ছে তো, তাই না? আপনি যদি দেখেন খুব মানে তাৎপর্যপূর্ণভাবে আমি বলতে পারি যে যখন আপনার ব্রিটিশরা চাইনিজদেরকে যখন আপনার কলোনাইজ করলো, কিভাবে করেছে? ওরা বাংলায় এবং ভারতে আফিম চাষ করে, নীল চাষ করে, সেই টাকা দিয়ে এবং সেই আফিম দিয়ে ওরা চায়নাকে আপনার উপনিবেশে পরিণত করেছে। আফিম ওয়ার নামে একটা যুদ্ধ হয়েছিল, মনে আছে কিনা জানি না, ইতিহাস পড়ে দেখতে পাবেন। তো তো এই যে যারা সাম্রাজ্যবাদী, তারা একই ওদের যে সংগঠনগুলো, তারা আলটিমেটলি সাম্রাজ্যবাদী প্রজেক্টটাকেই সাপোর্ট করে, এই জন্য চুপচাপ করে আছে। তো আপনি যদি এখনো দেখেন যে আওয়ামী লীগের আমরা যতই আপনার আপনার মানে কি বলে যে সমালোচনা করি না কেন, বঙ্গবন্ধু ছিলেন অ্যান্টি কলোনিয়ালিস্ট। তো আমি যেটা বঙ্গবন্ধুকে সবসময় বলি, অনেকেই এটা আমার সাথে এগ্রি করেন না, উনি নেতৃত্বে এসেছিলেন সামন্তবাদী তরুণ নেতা হিসেবে, এবং উনি মারা গিয়েছেন একজন একজন আপনার সোশ্যালিস্ট হিসেবে। এটা কিন্তু দেখছেন এখন যদি পার্সোনাল লাইফে দেখেন, এটা কিন্তু অত্যন্ত বড় ধরনের একটা ইভলিউশন হয়েছে তার জীবনে। সে একসময় আপনার সোহরাওয়ার্দীর লাঠিয়াল বাহিনী ছিল, সেখান থেকে সে আপনার সমাজতন্ত্রের জন্য, সমতার জন্য, সোনার বাংলার জন্য তার জীবন দিয়েছে, জীবন দিতে। তাই না? পার্সোনাল লাইফে যে আপনি তার যে ট্র্যাজেক্টরি আপনি দেখেন, ইভলভ হচ্ছে, এতটা ইভলভ হয়েছে, মানে সেটা কোনো বাঙালি মানে কোনো পূর্ব বাংলার কোনো বাঙালি নেতৃত্ব হতে পারেনি বা নেতা হতে পারেনি। এই জন্য আমি তাকে শ্রদ্ধা করি, কারণ তার পার্সোনাল জীবনে সে অত্যন্ত বিবর্তিত একজন মানুষ, এবং সে সবসময় চেয়েছিল সোনার বাংলা করতে। এবং সোনার বাংলা মানে উনি বোঝাচ্ছেন যেটা হলো আপনার রিডিস্ট্রিবিউটেড, অর্থনৈতিকভাবে সমতা অর্জন করে একটা বাঙালি জাতি, যেখানে আপনার শ্রমিক মাঝি এরা খেয়ে পড়ে একটা আপনার সিভিক লাইফ লিড করতে পারবে, তারা এটাই চেয়েছিল, তাই না? জাতি ধর্ম নির্বিশেষে নির্বশেষে, একদম হ্যাঁ হ্যাঁ। একটা শোষণ মুক্ত সমাজ, সমতার সমাজ গড়া, বাংলাদেশ। বিউটিফুল সমাজ। ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। এটাই উনি হ্যাঁ। চেয়েছিলেন আসলে, এবং জি। তাকে এই জন্য মারা হলো, তাই না? এবং সেই জন্যই উনি সবার কাছে এত মানে বাঙালি জাতির কাছে উনি এত আদরের, ভালোবাসার, হ্যাঁ, নমস্য। অফকোর্স। অফকোর্স, এটা তো আর কোনোভাবেই এটাকে অস্বীকার করা যাবে না। না, আপনি যদি এখন একটা যদি চিন্তা করেন এটা কেন হয়েছে, এটা এই অ্যাপিলটা, বঙ্গবন্ধুর অ্যাপিলটা সাধারণ মানুষের মধ্যে কেন আছে? তো আপনি যদি মুসলিম বাংলার একটু আগে যান, আপনি দেখতে পাবেন যে তখন বাংলাদেশে মানে বাংলা বাংলা ভূমিতে কারা থাকতো? বৈষ্ণবীরা থাকতো, এবং বৈষ্ণবীরা কিন্তু সেকুলার, এবং ওরা ছিল সমাজবাদী, ওদের মধ্যে সাম্যতা সমাজবাদী। ছিল, তাই না? তো বাঙালিরা, আমি যেটা আর্গু করবো, আপনি লালনের কথা বলেন। হ্যাঁ, লালন এরা তো সবাই তো ওই ওই ধারা থেকে এসেছেন। হুম। এদের আমাদের মধ্যে একটা সামগ্রিকভাবে একটা সমাজতান্ত্রিক সমতার প্রতি একটা আমাদের একটা কি বলে ইনক্লাইনেশন ছিল আমাদের একটা বাঙালি হিসেবে। তো এই জন্যই মুজিবের আবেদনটা সমতায়নকারী বাঙালিদের কাছে সবসময় থাকবে, ইউনিভার্সাল, যদিও এখনো থাকবে। হুম যদিও আমাদের আমরা এই প্রসঙ্গটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, জাস্ট একটা ছোট হুম ছোট করে যদি একটু বলেন। হুম যেমন আমাদের মজিদের ক্যারেক্টার আছে, বাংলাদেশের যে ধর্ম, মুসলিম ধর্ম চর্চাটা কিন্তু সুফিবাদ। আপনি যদি দেখেন আমাদের মাজার, আমাদের যে হুম সুফিজমটা, এটা কিন্তু হুম ছিল খুব অর্গানিক্যালি। হুম, মসজিদে নামাজও পড়ছে, আবার একসাথে আড্ডাও দিচ্ছে, হিন্দু বৌদ্ধ সবাই মিলে। আমরা ছোটবেলাতে এভাবেই দেখে আসছি, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুফিজমটা ছিল, এটাও তো হুম, ছিল, এক্সিস্ট করতো। একদমই হ্যাঁ এটা এক্সট্রিমিস্ট। না না, ওরা এটা করতো সাধারণ মানুষের মধ্যে, মানে গ্রামের মানুষের মধ্যে এগুলো এটা মধ্যে করতো, প্রান্তিক কিন্তু আপনি, মানুষ যারা, হ্যাঁ, কিন্তু যেটা ওরাই তো বেশি। হয়েছে, হ্যাঁ। ওরা সংখ্যায় বেশি, কিন্তু আপনি মনে রাখবেন যে মুসলিম লীগ এবং যে জামাত ইসলামী, এ দুটো হলো আপনার মানে ফ্যাসিস্ট গ্রুপ, এবং এটা হলো ফান্ডেড, এটাকে ব্রিটিশরা ফান্ড, এটা আর্টিফিশিয়ালি অর্থ সহায়তা দিয়ে, বিভিন্ন তাত্ত্বিক সহায়তা দিয়ে এটাকে তৈরি করানো হয়েছে যে জাতীয়তাবাদটাকে ঠেকানোর জন্য, যার ফলে এটা অর্গানাইজড রিলিজিয়ন। সুফিবাদ কিন্তু ধর্ম বা স্পিরিচুয়ালিটি, এটা কিন্তু অর্গানাইজড রিলিজিয়ন না। আর হুম। জামাত ইসলাম, মুসলিম লীগ, এটা হলো অর্গানাইজড রাজনৈতিক একটা সংগঠন, যেটাকে তৈরি করা হয়েছে এবং অলওয়েজ ফান্ড দেওয়া হয়েছে, সাম্রাজ্যবাদীরা দিয়েছে, কারণ ভারতীয় স্বাধীনতা এবং যে অগ্রসরবাদ এটাকে প্রতিহত করার জন্য। কনক্লুশনটা জানতে চাই এরকম যে আপনি তো এটা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনি যদি দেখেন, জঙ্গিবাদীরা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। যেমন মনে করেন আফগানিস্তান, এমন একটা পর্যায়ে চলে গেছে এক সময়, মানে বলা যায় যে আমেরিকার মতো বিশ্বের ক্ষমতাধর দেশরাও ওটা ফেলে চলে গেছে আর কি। তা আমাদের অবস্থা কিন্তু আজকে ওই ওই রকম একটা ট্রানজিশনের মধ্যে আছে। তো আমরা কি আফগানিস্তান হয়ে যাব, নাকি আমাদের ফিরে আসার সম্ভাবনা আছে, বা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এখানে দুটো ধারা আছে, দুটো কনক্লুশন হতে পারে, ঠিক আছে? একটা হতে পারে জি। যে অনেকটা রাশার মতো, যেটা রাশা এখন করছে, যে স্পেশাল অপারেশনের মাধ্যমে ওরা
মানে উক্রেনরা হলো যেটা আমরা যেটা দেখি, ওরা হলো ব্যান্ডেরাস নামে একটা গ্রুপ আছে যেটা নাৎসি, আমরা ওকে ব্যান্ডেরাইট নাৎসি বলি। ওকে। এদেরকে পুতিন খুব স্লোলি ভাবে, স্ট্র্যাটেজিক ভাবে ওদেরকে মেরে ফেলছে আপনার রাশিয়ান আর্মিদেরকে দিয়ে। রাশিয়ান আর্মি ইজ ভেরি এফিসিয়েন্ট, ওদের অস্ত্র ভালো আছে এখন। কি বলে যে সামরিক দিক থেকে রাশিয়া পৃথিবীর 1 নম্বর দেশ। ওরা একটা অস্ত্র বের করেছে, এটা অশেনেক, যেটা দিয়ে আমেরিকা তোর যে কোনো 3 সেকেন্ডের মধ্যে হামলা করতে পারে, ঠিক আছে। এখন যেহেতু আমেরিকা সরাসরি সামরিক দিক থেকে রাশিয়ার সাথে ফাইট করে পারছে না, ওরা এখন জঙ্গিবাদকে দিয়ে বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ করার চেষ্টা করছে। দিস স্ট্র্যাটেজি রাশিয়ার অ্যাডভান্সমেন্টের কারণ, ঠিক আছে। তো আমাদের এখানে যেটা হতে পারে যে রাশিয়ান স্টাইলে ভারত, কারণ ভারতের একটা রোল আছে এখানে, কারণ 71-এ ভারত সহায়তা করেছিল, রাশিয়া সহায়তা করেছিল, এবং ভারত একটা ব্রিক্স ভুক্ত একটা কান্ট্রি, ব্রিক্সের 3 নম্বর কান্ট্রি, ওয়ার্ল্ডে হলো চতুর্থ, সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে চতুর্থ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু রাশিয়ার সাথে ভারতের যেটা মেইন ডিফারেন্স, ভারতে হলো এখনো গান্ধীবাদী চলছে, এবং এরা সরাসরি আপনার যুদ্ধে নামে না রাশিয়ার মতো, ঠিক আছে। কিন্তু ওরা যেটা করছে যে রাশিয়া যুদ্ধে নেমেছে, কিন্তু ভারত হয়তো এই জঙ্গিবাদকে কন্টেইন করবে, বুঝতে পেরেছেন। কন্টেইন করার ফলে যেটা হবে যে এখন আপনি দেখেন যে হাসিনা একটা ভালো কাজ করেছিল যে 12 বছরে যদিও সে এটাকে বিলুপ করতে পারেনি, কিন্তু মূল হোতাগুলোকে সে আপনার নিউট্রালাইজ করতে পেরেছে। এই যে ইউনুসকে কেন নিয়ে আসলো, জামাত কেন সরাসরি আসলো না, কারণ হলো ওদের যে মেইন যেগুলো ছিল যে আপনার যে নিজামী বলেন, দেলোয়ার হোসেন সাইদি, এইসব যে আসল যে বদমাশ রাজাকার গুলো ছিল, এরা হাসিনার আমলে নিষ্ক্রিয় করা হয়, তাই না। যার ফলে ওই ইউনুসকে নিয়ে আসা হয়। যদিও ইউনুস নিজেও জঙ্গিদের সাথে 1996 সাল থেকে সম্পর্ক আছে, ঠিক আছে। এবং এই আজ এখানে যে যেটা হলো 5ই আগস্টে, এটা এর পালের গোদা হলো ইউনুস, ঠিক আছে। কারণ আমি ওকে বিশ্বাস করি যে সে নিজেও রাজাকার, চিন্তাগত ভাব, চিন্তাগত ভাবে বা ভাবাদর্শের দিক দিয়ে। তো এখন যেটা এখানে হবে যে ভারত এটাকে কন্টেইন করবে, যেটা যদি আপনি এখন দেখেন যে শুরু হয়ে গিয়েছে। কারণ হলো ওরা স্ট্র্যাটেজিক্যালি আপনার আরাকান আর্মিকে দিয়ে আপনার ইয়ের দিকে, চিটং এর দিকে আপনার অলরেডি আপনার ডিস্টারবেন্স শুরু করে দিয়েছে, যেটা প্রতিরোধ করার ক্ষমতা ইউনুস বা বাংলাদেশ আর্মির নেই, ঠিক আছে। তো এখানে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল যে এই সন্ত্রাসবাদটাকে যদি আপনি সাধারণ মানুষের স্তরে নিয়ে যান, যেখানে আপনার মূলত হবে আপনার লাগবে সামরিক ট্রেনিং বা সামরিক প্রশিক্ষণ। যার ফলে আমি যেটা কমেন্ট করেছিলাম যে 2 সপ্তাহ আগে হুম। পাকিস্তান আর্মিকে এনগেজ করা হয় যে বিএমএ তে, যেটা বাংলাদেশ ভাটিয়ারিতে এই যেটা আছে প্রশ্নটা বাংলাদেশ। আমি করব আপনাকে ও ভেবেছি। আচ্ছা, করবেন, আচ্ছা। তো এখন ওরা চাচ্ছে যে সামরিক, যেহেতু আপনার জঙ্গিবাদের আসল যেটা পারপাস বা উদ্দেশ্য ছিল ভয় সৃষ্টি করা মানুষের মাঝে, এটা কিন্তু আসলে শক্তিশালী না। এরা ভয় সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, ত্রাস। দে কন্ট্রোল ত্রাস, হ্যাঁ। এখন ত্রাস করতে পারেন কিভাবে? অস্ত্রের মাধ্যমে, সামরিক অস্ত্রের মাধ্যমে, 7.62 AK-47। কারণ যদি এখনো যদি ওরা মাঠে নামে অস্ত্র ছাড়া, তাহলে কিন্তু বাঙালিরা ওদেরকে ওই রোগী বৈঠক দিয়ে পিটিয়ে বের করে দিবে, ঠিক আছে। ওরা পারবে না, কারণ জামাতে হলো 3%-এর নিচে। কিন্তু আধুনিক অস্ত্রের মাধ্যমে যেটা অনেকটা, আপনি যেটা বলবো যে ওরা এগুলো সব ইউক্রেন থেকে স্মাগল করে নিয়ে আসা হচ্ছে, টেকনাফ থেকে নিয়ে আসা হচ্ছে, এই অস্ত্র ওদেরকে দিয়ে, এই ঠেঙ্গুরে বাহিনীদেরকে দিয়ে কন্ট্রোল করা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে, কিন্তু খুব শুরু হয়ে গিয়েছে, তাই না। দেশের পণ্য সামগ্রীর দাম বেড়ে গিয়েছে, এটাকে কন্টেন করার জন্য ওরা এই অস্ত্র দিয়ে এগুলো করছে, ঠিক আছে। তো এখন এটাকে ভারত যেটা করবে সেটা হলো কন্টেন করার চেষ্টা করবে স্ট্র্যাটেজিক্যালি, কারণ ভারত কখনো সরাসরি মাঠে নামবে না। এটা হলো একটা উপায়তে এটাকে কন্টেন করা যাবে। ইন ফিউচার হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমেরিকাতে অলরেডি আপনার ইয়ে চলে আসছে, আপনার ট্রাম্প চলে আসছে। তো আমেরিকান ফরেন পলিসি কিছুটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ইউনুসের মূল সাপোর্ট ছিল সোরোস এবং ক্লিনটন। এখন সোরোস এখানে থাকবে না এই জন্য যে এখন আমেরিকার কোনো আপনার এখানে কোনো ভূমিকা নেই, কারণ ওদের কোনো গেইন করার কিছু নেই বাংলাদেশ দিয়ে। তারপরে ওরা ইন্ডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাহস পাবে না, কারণ ইন্ডিয়া হলো এখন 4 নম্বর শক্তি পৃথিবীতে। কাজে এই এলাকায় ইন্ডিয়ার যে যে ওদের যে অবজেক্টিভ সেটা বাস্তবায়িত হবে, এবং ওরা যেটা করবে যে টেকনিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি আপনার ওটাকে আরাকানি আর্মি এবং কিছু ইয়ে দিয়ে সীমান্তে গোলযোগ সৃষ্টি করে খাবার রপ্তানি বন্ধ করে দিয়ে আমাদের কন্ট্রোল করে ফেলবে, এবং আপনার ইনুস পালিয়ে যাবে। হোয়াট গনা হ্যাপেন। সেকেন্ডটা হতে পারে যদি আপনার ওরা যদি মানে ত্রাস সৃষ্টি করতে ব্যর্থ হয়, বা মানুষ যে কোনো কারণে ওদেরকে যদি মাঠে নেমে যদি চ্যালেঞ্জ করতে পারে, তখন ওরা আলটিমেটলি বাধ্য হবে চলে যাওয়ার জন্য। এর মানে দুটো পদ্ধতি আছে: গণ আন্দোলন গণজাগরণ, যেটাকে হ্যাঁ বলে গণজাগরণ, গণজাগরণ। অথবা ভারতের সহায়তায়
স্ট্র্যাটেজিক ডিফিট। মানে আপনি দুটো আপনার। আপনার মানে নিরাশ হওয়ার কিছু নেই না না না, এটা এখন। হতে পারে না। হতেই আপনি পারে না। 170 কোটি মানুষকে আপনি, ইম্পসিবল। ওরা মাত্র কিছু টাকা এবং কিছু কি বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুটা করেছে। ইটস নট সাস্টেইনেবল, থাকতেই পারবে না ওরা। মানে সম্ভব না। পজিটিভ আই আই কথা ডোন্ট বিলিভ। বলেন। মানে দিন শেষে আমাদের মানুষগুলো কষ্ট পাচ্ছে, মানুষগুলো হ্যাঁ, এটা আমি মানে সাফার করছে, এটা তো হ্যাঁ। বাংলাদেশ ডিজার্ভ করে না, না? না 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 না, এত আমি তো এত খুব 30 লাখ শহীদ তারপরে আপনার এই মানুষের যে মা পুলিশ বোনের বাহিনীকে মেরে সম্ভ্রমের ফেললো। বিনিময়ে এটা তো হয় না। এখন মানুষ আম, খেতে পাচ্ছে না, রাস্তায় রাস্তায় খেতে বেরোচ্ছে। পারছে না, তারা হুম, রাস্তায় বেরোতে পারছে না, পাচ্ছে না, হ্যাঁ। নিজের ঘরে থাকতে পারছে না। হুম, আমি কাউকে পছন্দ করি, কোনো দলকে সাপোর্ট করে আমার দোকানের পিছনে বঙ্গবন্ধুর ছবি বলে আমাকে আমার দোকান উচ্ছেদ হয়ে গেছে। হ্যাঁ এটা হ্যাঁ তো হ্যাঁ, এটা এটা তো হতে পারে না, হতে পারে। অমানবিক। অমানবিক, আম, অ্যাবসলিউটলি অমানবিক, হ্যাঁ। অমানবিক। আম, অনেক ভাল লাগছে আপনার সাথে কথা বলে, নতুন নতুন বিষয় জানতে পারছি। আম, এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, শেষের দিকে আমি একটা বিষয় জানতে চাই। সম্প্রতি শোনা যাচ্ছে যে 4 জন জেনারেল হুম। পাকিস্তান থেকে আসছেন বাংলাদেশে, এবং তারা কোনো একটা ট্রেনিং দেবে। এমনিতে তো আসে যায় বিভিন্ন দেশ থেকে, তো ওনারা নাকি এসে আমাদের সেনাবাহিনীকে ট্রেনিং দিবে বা এই ধরনের কিছু আমরা শুনতে পাচ্ছি। তো এতে করে কি আমাদের ইন্টারনালি এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে একটা কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, বা ওনারা আসলে কেন এসে কি ট্রেনিং? কারণ আমাদের দেশে তো অন্য কোনো দেশ থেকে আর্মিরা এসে ট্রেনিং এর আগে দিয়েছে, এরকম তো আমরা শুনি নাই। তো আপনি না, কি? এটা হলো যে আমি যেটা যে দেখি যে আপনি যদি একটা বাইরের দেশে একটা যদি আর্মি মানে কি বলে সামরিক বাহিনী আপনার দেশে আসে, জি। তখন আপনার আসলে আপনি ইউ বিকাম এ কলোনি, আপনার তখন সার্বভৌমত্ব থাকছে না। না। যেমন আমাদের অস্ট্রেলিয়াতে সবচেয়ে বড় যেটা আন্দোলন হচ্ছে এখানে, যেটা আপনার বাইরের বিশ্বের লোকজন জানে না, আমাদের এখানে আমেরিকান ঘাঁটি আছে। এবং পাইন গ্যাপ নামে একটা জায়গা আছে, ওখানে আমেরিকান সোলজাররা ওরা সারা পৃথিবীতে সবকিছু কার্যক্রম এখানে বসে করে। তো প্রচুর অস্ট্রেলিয়ানরা এটা বিরোধে। বাট অস্ট্রেলিয়া হলো ব্রিটিশদের একটা কলোনি, এখনো কিন্তু আমাদের রাজা হ্যাঁ, আছে, সে রাজা হলো ব্রিটিশ রাজা, বুঝতে পারছেন? তো কানাডা তো। কেন আমি জানতাম না যে কেন না। তো এখন আমরা হলো টেকনিক্যালি কলোনি। এই কলোনির কারণে ব্রিটিশরা এখানে এসে, যদি এখনো যদি অস্ট্রেলিয়ান আর্মিতে দেখেন, এখানে আর্মির চিফ, আর্মির মানে প্রধান যারা ইয়ে আছেন অফিসার, তারা সব ব্রিটিশ। একমাত্র ব্রিটিশ না, আমাদের আর্মিরাই। ওরকম না, তবে আমাদের সোভারেনের হচ্ছে রানী। না না, আমি বলছি অস্ট্রেলিয়া, আমি এটা সম্ভব ও এই জন্য আচ্ছা। হয়েছে যে অস্ট্রেলিয়া একটা কলোনি, ঠিক আছে? ইটস ওকে। অনলি পসিবল ইন এ কলোনি, যেখানে ব্রিটিশ আর্মির অফিসার এসে সরাসরি কর্নেল এসে কর্নেল হতে পারে, জেনারেল এসে জেনারেল হতে পারে এখানে। জেনারেল হতে পারে। হ্যাঁ। কিন্তু কোনো রিপাবলিকে, বাংলাদেশ তো রিপাবলিক, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা পিপলস ইম্পসিবল। রিপাবলিক অফ হ্যাঁ। বাংলাদেশ। এটা হলো, এটা তখন যখনই একজন আর্মি যাবে, সে ভিজিট করতে পারে রাষ্ট্রের আমন্ত্রণে, হ্যাঁ। বাট অ্যাজ এ সিভিলিয়ান। যখন এক পাকিস্তানি জেনারেল যাবে, সে যাবে এজ এ সিভিলিয়ান, এসে হি ক্যান গো টু বাংলাদেশ অন ইনভাইটেশন ফ্রম বাংলাদেশ, অনলি হি ক্যান গো। এটা কখনো সে বাংলা সামরিক পাকিস্তান সামরিক বাহিনীর অফিসার হিসেবে বাংলাদেশ যেতে পারে না। কারণ এটা যাওয়া মানে হলো বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে? তো এখন যেটা হয়েছে, এটা আমি পার্সোনালি, এটা এটা আমরা এদেরকে অ্যারেস্ট করে আপনার বাংলাদেশে বিচার করা যেতে পারে। কারণ ওদের কোনো অধিকার নাই জেনারেল হিসেবে বাংলাদেশে ঢোকার। এখন যেহেতু এই সরকারটা, আমি এটাকে সরকার বলবো না, যেহেতু এই ইউনুস গং, এই যেহেতু এরা আপনার কি বলে যে অবৈধ একটা কি বলে যে একটা একটা গ্যাং ক্ষমতা দখল করে নিয়ে আছে, ওরা সংবিধানের বিরুদ্ধে কাজ করছে। এটা কিন্তু একদম ইয়েতে আপনার হাইকোর্টে বিচার হতে পারে এদেরকে, এবং সামরিক বাহিনী আপনার এদের কি আপনার কি বলে যে সামরিক কায়দায় বিচার করা যেতে পারে। কিন্তু এখন কেন হচ্ছে? কারণ হলো যে আপনি যদি দেখেন যে 1947 সালে কি হয়েছে, ভারত পাকিস্তান ভাগ হয়ে গিয়েছে। পাকিস্তান ছিল কি জিনিস? এটা ছিল একটা ধর্মীয় রাষ্ট্র, ঠিক আছে? ইসলামের ভিত্তিতে হয়েছে, তাই না? এখন পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে ফরাসি বিপ্লবের পরে ধর্মীয় রাষ্ট্র হওয়া সম্ভব না, এটা পুরোপুরি অবসলেট। তো পাকিস্তান এজ এ রাষ্ট্র, এটা কিন্তু ব্যর্থ রাষ্ট্র, ফেইল রাষ্ট্র। ওরা টিকে আছে কিভাবে? মূলত টেরোরিজম এক্সপোর্ট করে। সেই 1979 থেকে ওরা সন্ত্রাসবাদকে রপ্তানি করছে আফগানিস্তানে, বাংলাদেশে, সব জায়গাতে। তো আপনি যদি দেখেন যে জিয়াউর রহমান আমলে কি হয়েছে, এটা মূলত আইএসআই এর মাধ্যমে হয়েছে। 75-এ কি হয়েছে? আইএসআই এর মাধ্যমে হয়েছে। ওরা সব জায়গায় খুন, অ্যাসাসিনেশন এগুলো করে, অস্ত্র রপ্তানি করে ওরা টিকে আছে, তাই না? এখন ওদের যেটা ছিল শিল্পায়নের দিক থেকে, যেহেতু আপনার
জামাতিদের বা ইউনুসের কোনো কোনো আপনার কোনো আপনার যে কোনো পলিসি নেই শিল্পায়নের জন্য। ওরা চেষ্টা করছে বিএমএটাকে, আর্মিটাকে ট্রেনিং দিয়ে টেরোরিজম রপ্তানি করার জন্য। সেটা ইজিপ্টে হতে পারে, সেটা আপনার সিরিয়ায় হতে পারে। দ্যাট ইজ দ্য প্ল্যান, তাই না? কিন্তু এটা আমাদের সংবিধানের বিরুদ্ধে, এবং এদেরকে অ্যারেস্ট করে এদেরকে ট্রিজনের জন্য দণ্ডপ্রাপ্ত, দণ্ড দেওয়া যেতে পারে, তাই না? এবং আমি জানি না যে বাংলাদেশ সামরিক বাহিনীর যারা এখনকার যারা কর্মকর্তা আছেন তারা এটা মেনে নেবেন কিনা। আমি তো কখনো মানব না যদি আমাকে বাংলা কি বলে যে আর্মি একাডেমিতে পাকিস্তানের সৈনিকরা এসে আমাকে ট্রেনিং দেয়, বা এখানে এসে পাকিস্তানের জেনারেল এসে যে আমাদেরকে কমান্ড করার চেষ্টা করে, আমি তো মানবো না কখনো, তাই না? এটা ইম্পসিবল। এটা কোনো স্বাধীনতাকে আমি কি বলে সামরিক বাহিনীর লোকজন মেনে নেবে না, তাই না? এটি ট্রিজন, এটা দেশাত্মবোধ, কি বলে দেশদ্রোহিতা, এবং এদেরকে দেশদ্রোহিতা। বিচার করতে এটা আমাদের সংবিধানের বিরুদ্ধে, এদেরকে বিচার করা উচিত। যাই হোক, আপনার কাছ থেকে একটা অ্যাসপেক্ট জানতে পারলাম, এবং এটাও মনে হয়েছে যে এর জন্য কি আশেপাশের আমাদের ভূ রাজনীতির কোনো উত্তেজনা তৈরি হতে পারে নাকি? আশেপাশের দেশ তো না সবাই না, তো। অবশ্যই হবে, অবশ্যই হ্যাঁ। হবে, কারণ ভারত তো অলরেডি, আমি যেটা জানি যে ভারত অলরেডি হস্তক্ষেপ করছে এই ব্যাপারে। ওরা অলরেডি আপনার বাংলাদেশ সীমান্তে সৈন্য মোতায়েন করেছে। আপনি যদি দেখেন, যেটা আমি জানি না এখন বাংলাদেশের সংবাদ মিডিয়াটাকে প্রচার করছে কিনা, যে হাসিনাকে মারার প্ল্যান ছিল, তাই না, ইউনূসের। ওকে। ইউনূসের প্ল্যান ছিল হাসিনা রেহানাকে দুজনকে মারা হবে, তাই না? কেন মারতে পারলো না? কারণ যে আপনার ওর নাম কি, যে দোভাল, যেটা রয়ের যে হেড, অরিজিৎ ডোভাল, তার সরাসরি টেলিফোন করে সে বাংলাদেশ থেকে তাকে বাংলাদেশের আর্মির হেলিকপ্টার দিয়ে নিয়ে গিয়েছে, ইন্ডিয়া থেকে তাকে রক্ষা করেছে। আচ্ছা। তো ভারত কখনো এটা মেনে নেবে না যে ভারতের দ্বার প্রান্তে পাকিস্তান আপনার সন্ত্রাসবাদী করবে বাঙালিদেরকে দিয়ে। ঠিক আছে, এটা কখনো সম্ভব না। কারণ ভারত হলো এখন ইতিহাসের এই সময়ের চতুর্থ সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি। ওরা এটা কখনো মেনে নেবে না, তাই না? কারণ ওদের কাছে যেটা হয়েছে যে মুসলিম লীগ বা দ্বিজাতি তত্ত্ব 1947 সালে পরাজিত হয়েছে। আমাদের কাছে দ্বিজাতি তত্ত্ব পরাজিত হয়েছে 1971 সালে, তাই না? এটা পরাজিত একটা বাহিনী বা পরাজিত একটা ফোর্স, পরাজিত তাই না? শক্তি। পরাজিত শক্তি, এরা কখনো আসতে পারে না। এরা একমাত্র আসতে পারে, এরা কখনো গণতান্ত্রিক ভাবে নির্বাচন জিতে আসতে পারবে না। এরা একমাত্র আসতে পারে পিছনের দরজা দিয়ে সন্ত্রাসবাদ করে। এবং আমাদের যারা বাংলাদেশি নাগরিক হিসেবে, বাঙালি হিসেবে এতে প্রতিরোধ করা উচিত, তাই না? আচ্ছা, এছাড়া আমাদের রাষ্ট্রই থাকবে না, জাতীয়তা থাকবে না। আমাদের জাতীয় চরিত মানে কি বলে যে পরিচয়, যেটা সেটা নষ্ট হয়ে যাবে। টিটু ভাই, আপনার সাথে তো আমার কথাই কন্টিনিউ করে যেতে ইচ্ছা করছে, কিন্তু আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো। আমাদের বিজয়ের মাস, হুম, হুম। আম, ডিসেম্বর মাস। আপনি আমাদের তরুণদের উদ্দেশ্যে আহ 2 লাইনে কিছু বলুন। আমি বাঙালি হিসেবে গর্বিত। আমি এখনো নিজেকে বাঙালি মনে করি। এত দূরে আছি বাংলাদেশে, আমি 30 বছরে যাইনি, বাট আমি এখনো গর্বিত বাঙালি হিসেবে। আমি গর্বিত আমাদের মুক্তিযুদ্ধের জন্য। আমাদের বাংলাদেশিদের জীবনে সবচেয়ে বড় যেটা জয় হয়েছে, বিজয় হয়েছে, সেটা হলো 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে, তাই না? তরুণ প্রজন্মের উচিত আমাদের দেশের স্বাধীনতার ইতিহাসটা পড়া এবং বাঙালি হওয়া। এটা হলেই আমাদের জয় হবে। জয় বাংলা। অনেক ধন্যবাদ টিটু ভাই। কথা হবে। শুধু দর্শক শ্রোতা, আম, আশা করি আমাদের আজকের অতিথির সমস্ত কথা আপনাদের অনেক ভালো লাগবে। অনেক কিছু নতুন করে জানতে পারবেন, ভাবতে পারবেন। আমি শুধু এতটুকুনি বলবো, এই দেশটা আমাদের। আমরা চলুন আমাদের দেশটাকে ভালোবাসি, আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদের দেশ সম্পর্কে জানাই, তাদেরকে পড়তে শেখাই, দেশকে ভালোবাসতে শেখাই। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।